স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। রাজধানীর উত্তরায় লাভলিন নামে একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লেগেছে। ভবনে আটকা পড়েছেন অনেকেই। আহত অবস্থায় এরই মধ্যে উদ্ধার করা হয়েছে 7 জনকে। উত্তরা 12 নম্বর সেক্টরে এই আগুনের ঘটনা ঘটেছে। আগুনে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো ভবন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত 12টি ইউনিট। পুরো ভবনটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় উপরে আটকে থাকা আবাসিক বাসিন্দাদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। তাই আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিটিএল গাড়ি নেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন গ্যাসের লাইন থেকে আগুনের সূত্রপাত, এমনটাই ধারণা তাদের। হঠাৎ একটু আগুনের ধোঁয়ার গন্ধ পেয়েছি, তখন আমরা বললাম যে কি ধোঁয়ার গন্ধ হচ্ছে। এভাবে আমরা হুড়োহুড়ি করে সবাই রেস্টুরেন্ট থেকে দৌড়ে বের হয়েছি। এখানে অনেকগুলো সিলিন্ডার ছিল, হয়তো মেবি পরে সিলিন্ডারগুলোতে আগুন লেগেছে। আমার যে বড় ভাই একজন জিমে ছিল, উনি গ্লাস ভেঙে বের হয়েছে লাফ দিয়ে 3 তলা থেকে, আর 5 তলায় এখনো মেয়ে আটকা ছিল, 6 জন বের হয়েছে। ভিতরে এখন পর্যন্ত 2 তলায় 3 জন লোকের খবর পাওয়া গেছে। আমাদের 3 জন লোক এখনো আছে। এই লোক 3 জনকে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না ভিতরে। আমাদের সহকর্মী রাকিব হোসেন সেখানে আছেন, তার কাছ থেকে শুনবো। তিনি টেলিফোনে যুক্ত হচ্ছেন। রাকিব, নিশ্চয় শুনতে পাচ্ছেন। এখন কি অবস্থা, আগুন কতটা নিয়ন্ত্রণে এসেছে সেটি যে জানবো, পাশাপাশি এও জানতে চাই যারা আটকে পড়েছেন তাদের উদ্ধারের কি অবস্থা দেখতে পাচ্ছেন। আপনাকে যেমনটা জানাতে চাচ্ছি যে আসলে আগুন নিয়ন্ত্রণে কিন্তু এখন পর্যন্ত আসেনি, তবে ধোঁয়া কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে, ধোঁয়া কমে এসেছে এবং ভেতরে আগুনের কোনো ফুলকি আছে কিনা, আগুন কি পরিমাণে আছে সেই বিষয়টি কিন্তু আসলে একটু তৎপরতা চালিয়ে ফায়ার সার্ভিস কিন্তু দেখছে। আরেকটা বিষয় তো জানিয়ে রাখি যে সকালে এখানে এই ভবনটিতে কিন্তু শুধুমাত্র রেস্টুরেন্ট, এখানে বিউটি পার্লার, তারপর হচ্ছে মার্কেট, বিভিন্ন দোকান রয়েছে এবং হচ্ছে আপনার জিমের জিমাগারও ছিল। তো সবকিছু মিলে এখানে কিন্তু আসলে পুরোটা একটা মার্কেট, এই ভবনটি একটা মার্কেট এবং এখানে অনেকেই সকালবেলা হচ্ছে শুক্রবার থাকে মানুষজন কম এসেছে, তবে যাদের খুব দরকার ছিল বেশিরভাগই পার্লারের লোকজন কিন্তু এখানে কাস্টমার এসেছে এবং পার্লারে যারা চাকরি করে বিউটি পার্লারে তারাও এসেছিলেন। তো সবাই যখন কাজ করছিলেন তখন হঠাৎ করে সকালবেলা হচ্ছে রেস্টুরেন্টের হচ্ছে গ্যাসের পাইপলাইন থেকে হচ্ছে আসলে প্রথম আগুনের সূত্রপাত হয় এবং পরে তা ব্লাস্ট হয়ে চারদিকে ছড়িয়ে যায়, এমনটা কিন্তু স্থানীয়দের থেকে আমরা জানতে পেরেছি। তবে আরেকটা বিষয় একটু বলি যে ফায়ার সার্ভিস কিন্তু আনুষ্ঠানিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ কিন্তু এখন পর্যন্ত জানেনি, কারণ যেহেতু উদ্ধার তৎপরতা চলছে, তো উদ্ধার তৎপরতা একদম পুরোপুরি উদ্ধার তৎপরতা এবং হচ্ছে আগুনের যে হচ্ছে পুরোপুরি নিয়ন্ত্রণ যে কার্যক্রম চলছে, এটা পুরোপুরি চলার পরেই কিন্তু হচ্ছে ফায়ার সার্ভিস আসলে বলতে পারবেন যে আসলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসা সম্ভব, মানে হতাহতের বিষয়গুলো জানানো হবে। আপনাকে আরেকটা একটু বিষয় রাখি যে এখন পর্যন্ত সবশেষ অবস্থা যদি বলি যে ফায়ার সার্ভিস এই মাত্র আমাকে যেটা জানিয়েছেন যে হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নিয়ন্ত্রণের বিষয়টা একটু সময় লাগবে। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং হচ্ছে আগুনের ভিতরে এখন পর্যন্ত কাউকে আসলে আটকা পড়া আছে কিনা সেই বিষয়টা কিন্তু ফায়ার সার্ভিস এখন নিশ্চিত করছে না, তারা তদারকি করতে খুঁজছে। আবার উদ্ধার করার আহত অবস্থায় কিন্তু 7 জনকে উদ্ধার করা হয়েছে এই ভবনটি থেকে। এরা সবাই কিন্তু হচ্ছে বিউটি পার্লারের কাস্টমার এবং হচ্ছে যারা কর্মী ছিলেন তাদেরকে। আরেকটু বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে ফায়ার সার্ভিসের যখন আগুন লাগে তখন কিন্তু এই ঘটনা ঘটে। এই ছিল আসলে ওই যে মানে উত্তরা 12 নম্বর সেক্টরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে সবচেয়ে। 3 বন্ধু মূলত আইফোন কিনতেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেছিল। দক্ষিণ কেরানীগঞ্জের পুলিশ বলছে পরিকল্পনার অংশ হিসেবে 1 মাস আগে থেকেই ডাকাতির জন্য আসামিরা ব্যাংকের ভেতরে ও আশপাশে রেকি করে। এছাড়া ব্যাংকে জিম্মে হওয়া এক গ্রাহক জানাচ্ছেন ডাকাতির চেষ্টার কাহিনী। এদিকে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টায় আটক 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে। বৃহস্পতিবার দিনে দুপুরে ব্যাংকে ঢুকে নাটকীয় ডাকাতি চেষ্টার ঘটনায় বিস্মিত দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দারা। শুক্রবার সকালে চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার সামনে গিয়ে দেখা যায় নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। ওই জানালা দিয়ে দেখা যায় যে ওরা সবাইকে হাঁটু গেড়ে বসাইয়া মানে পিস্তল ঠেকাই রাখছে একজন, আর একজন চেয়ারের উপরে দাঁড়াই আছে, মানে সবাইকে নজরদারি করার জন্য। আমার বয়স আমি জীবনে দেই না, ভেবিটা নেই রূপালী ব্যাংকে ডাকাতি হয়, এই প্রথম দেখছি ডাকাতি হইতে।
অন্যান্য দিনের মতোই সেদিন রূপালী ব্যাংকে টাকা তুলতে যান স্থানীয় ঠিকাদার মোহাম্মদ বাবুল। তবে হঠাৎই ৩ ডাকাত ব্যাংকে ঢুকে নিরাপত্তা রক্ষীদের মাথায় পিস্তল ধরেন। জিম্মি করা হয় গ্রাহকসহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের। অন্যান্যদের সাথে আটকা পড়েন বাবুলও। জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। ওরা একটাই বলছে যে টাকা যাবে সরকারের, জান জামে আপনি যদি কোনো রকম চালাকি করেন। তবে তো আতঙ্কের ভিতরে ছিল। অস্ত্র যেহেতু এখন শুনি যে নকল, এখন যদি নকল জানলে তো আর এটা ভয় পাইতাম না। 2টা চাক্কু ছিল, 2টা চাক্কু আর ওখানে উঠে একটা ওই এরা যে সিগারেট খাওয়ার ফালায় না, ওটার ভিতরে একটা মোবাইল ঢুকাইয়া একটা বানাইছে, ওই বোম সিস্টেম বানাইছে। যে ওই বোনে এটার ভিতরে নাম্বার আছে, ওই নাম্বারটা নিছে, যে এই নাম্বার আমরা কল দিলে এটা বাস্ট হয়ে যাবে। বড় ডাকাতটা আমারে বলতেছে এদিকে আসেন। আমি গেলাম পরে কয় এখানে বসেন। তো বসেন, সবাই আমাদের বসা করে রাখছে। আমরা আমাদের কোনো ক্ষয়ক্ষতি করেনি। সবাই ফোন দিয়ে, আমার দুনো ছেলে ফোন দিতেছে, আমার ভাই ফোন দিতেছে, কিন্তু আমি ফোন তো ধরতে পারতাছি না, আমাকে ধরতে দেয় না ফোন। অনেক আতঙ্কের মধ্যে ছিলাম, অনেক আতঙ্ক, মানে বাসায় প্রকাশ করা যায় না। ডাকাতি চেষ্টার মামলায় আসামি করা হয়েছে 2 কিশোর আরাফাত ও সিফাত এবং নীরব নামের এক যুবককে। এর নেপথ্যে কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ বলছে 3 বন্ধু মূলত আইফোন কিনতেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেছিলেন। এজন্য 1 মাস থেকেই রেকি করা হয় ব্যাংকের ভেতর ও আশপাশে। তাদের বয়স 16, একজনের বয়স 22। এটা আনুমানিক 1 মাস পূর্ব থেকে তারা প্ল্যান করছে যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে। তারা বিভিন্ন জায়গায় বসেছে, এই বিষয়ে কথা বলেছে। আইফোনের বিষয়টা সত্যতা পাওয়া গেছে, এখন মামলা হয়েছে। মামলায় আমরা তাদেরকে 7 দিনের রিমান্ড চাচ্ছি। বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদেরকে আমরা বিস্তারিত জিজ্ঞাসা করে আরো আপডেট আপনাদেরকে জানাবো। বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢোকেন 3 ডাকাত। কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে লুট করে অর্থ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে আত্মসমর্পণ করেন 3 জন। এদিন রাতে রূপালী ব্যাংকের এক কর্মকর্তা বাদী হয়ে মামলা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন কবে হওয়া উচিত তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে ভিন্ন মত। সরকারের প্রতি আস্থার কথা জানালেও দ্রুত নির্বাচন চায় বিএনপি। সম্ভাব্য সময়কে স্বাগত জানালেও জামায়াতের এক নেতাও দ্রুত নির্বাচনের পক্ষেই মত দেন। আর সিপিবি সহ বাম দলগুলো 2025 সালের ডিসেম্বরের আগেই নির্বাচন চায়। দেশের চলমান অস্থির পরিস্থিতির বাস্তবতায় বেশিরভাগ রাজনৈতিক দল চাইছে দ্রুত নির্বাচন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিজয় দিবসের ভাষণে 2025-এর ডিসেম্বরে অথবা 2026-এর শুরুর দিকে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান 2026-এর 30শে জুনের মধ্যে বা কাছাকাছি সময়ে হতে পারে ভোট। আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এ নিয়ে কিছুটা ধোঁয়াশা ও অসন্তোষ তৈরি হয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা যা একেবারে অস্পষ্ট। ডিবিসি নিউজকে বিএনপির শীর্ষ নেতারা জানান অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে। দ্রুত নির্বাচন দিয়ে সেই আস্থার প্রমাণ দিতে হবে। সব সংস্কারের জননী হচ্ছে নির্বাচন। দেশের জনগণ, তাদের মতামত, তার মালিকানার প্রতিফলন, তার ইচ্ছার প্রতিফলন। সেই মতামত নিয়ে সংসদে আমরা জনগণের চিন্তার, ইচ্ছার পরিবর্তনের প্রতিফলন ঘটাতে হবে। রাজনৈতিক দলসমূহ মনে করে যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া উচিত। তারা যে ধরনের সংস্কার করতে চায় এটি করার ম্যান্ডেট তো তাদের নেই। প্রধান উপদেষ্টা ঘোষিত সম্ভাব্য সময়কে জামায়াত স্বাগত জানালেও দলটির শীর্ষ এক নেতা দ্রুত নির্বাচনের পক্ষে মত দেন। নির্বাচন আরও তাড়াতাড়ি হইলে খুশি হইতাম। উনি তো বলেছেন যে 25-এর শেষ, 26-এর শুরু। এখন এই শুরু দিয়ে যদি ওনারা জুন পর্যন্ত মিন করে থাকেন, এটা ওনারা ক্লিয়ার করবেন। সরকার আন্তরিক হলে 2025-এর ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব মনে করে সিপিবি। এই সংকটকে আরও বেশি ঘনীভূত করলো প্রেস সেক্রেটারির বক্তব্যে, যেটা একেবারেই কাঙ্ক্ষিত না। জুন মাস পর্যন্ত সময় আমার বিবেচনায় একেবারেই অপ্রয়োজনীয়, কারণ ভালো নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনটা 2025-এর ডিসেম্বরের অনেক আগেই করা সম্ভব বলে আমরা মনে করি। জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনে তাগিদ দেন অন্য রাজনৈতিক দলগুলো। শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নয়ন নেই। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।
অন্তর্বর্তী সরকার প্রধানকে কারো কথায় কান না দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ এবং সিন্ডিকেট নিয়ে কাজের পরামর্শ দিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথাই বলেন তিনি। সরকারকে অনুরোধ করব, ওদের কথা কান না দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করেন। আগামী মার্চ মাসের 1 তারিখে রোজা আসতেছে, এই রোজায় যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার সিন্ডিকেট তৈরি করতে না পারে। মানুষের প্রতি খেয়াল রাখেন, আর একটা নির্বাচন যত সম্ভব তারিখটা ঘোষণা করে দেন, তাহলে মানুষের মনে স্বস্তি আসবে, মানুষের মনে ভরসা আসবে। রাজধানীর 300 ফিট এলাকায় গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনায় বিক্ষোভ করেছেন বুয়েট শিক্ষার্থীরা। এ ঘটনার স্বচ্ছ বিচার নিশ্চিত, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহত 2 জনের চিকিৎসার ব্যয়ভার দোষীদের বহন করারও দাবি তাদের। দুপুর 12টার দিকে রাজধানীর পলাশীতে বিক্ষোভ করেন তারা। বলেন, কোনো প্রভাবশালীর কারণে যেন বিচার বিলম্বিত না হয়। গেল রাতে 300 ফিট এলাকায় বেপরোয়া গতির প্রাইভেট কারের ধাক্কায় মুনতাসির মাসুদ নামে এক বুয়েট শিক্ষার্থী নিহত হন। এছাড়া অমিত সাহা ও মেহেদি হাসান নামে তার 2 বন্ধুও আহত হয়। অভিযুক্ত গাড়ি চালকের পিতা একজন প্রভাবশালী ব্রিগেডিয়ার জেনারেল হওয়ায় তার কারণে আমাদের এক ভাইয়ের যখন প্রাণ দিতে হলো, আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতি সত্বর বিচার চাই। যে কোনো মূল্যে এই ঘটনার অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 2, আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। ব্যবসায়ীদের দাবি মেনে লিটারে 8 টাকা দাম বাড়ানোর 11 দিন পরও কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। 1 ও আধা লিটারের তেল নেই, 2 ও 5 লিটার কোথাও কোথাও মিললেও খুবই কম। আছে তেলের সাথে চাল ও আটা কিনতে বাধ্য করার অভিযোগও। এদিকে মৌসুমেও কেজিতে 3 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। কেজিতে বাড়তি 30 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগিতে। বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক করতে গত 9 ডিসেম্বর প্রতি লিটার সয়াবিন তেলের দাম 175 টাকা নির্ধারণ করে সরকার। আমদানিকারকদের দাবি মেনে লিটারে 8 টাকা দাম বাড়ানোর 11 দিন পরও রাজধানীর বাজারে সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। নতুন করে দাম বাড়াইছে লিটারে 8 টাকা, বাড়ানোর পরও আমরা ঠিকমতো তেল পাচ্ছি না। খুচরা ব্যবসায়ীরা বলছেন 1 লিটার এবং আধা লিটার তেল মিলছে না বাজারে। 2 ও 5 লিটারের সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম। আছে তেলের সাথে চাল ও আটা কিনতে বাধ্য করার অভিযোগও। ওরা বলতেছে যে তেল নাই, অল্প আছে, অল্প অল্প নেন, আপাতত চলেন, এই বলে চলে যায়, আর কোনো কথা বলে না। তেল কিনতে গেলে দেখা গেছে ওদের অন্য যে প্রোডাক্টগুলা ওগুলো নিতে হয় বাধ্যতামূলক। এদিকে মৌসুমেও ঊর্ধ্বমুখী প্রায় সব ধরনের চালের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। মিনিগেট আর নাদিসের দাম মানে 1 বস্তায় 200-300 টাকা কিন্তু বাড়ে গেছে। আর 28 সালেও আনা বাড়ছে, আপনার দেখুন আমরা 2600-2700 টাকা, দেখুন 2900 টাকা। চাল বাজার আনতে গেলে চালের কোনো শর্ট নাই, পর্যাপ্ত পরিমাণ চাল বাজার সরবরাহ আছে, চালের দাম বেশি। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে ব্রয়লার এবং সোনালী মুরগির দাম। আজকের বাজারে কেজিতে 20 টাকা 25 টাকা দাম বাড়ছে ব্রয়লার। আর সোনালিতে আপনার সোনালি ছিল আগে 290 টাকা 300 টাকা, সোনালি আজকে বাজারে বিক্রি হচ্ছে 330 টাকা। নিত্যপণ্যের লাগামহীন দামে হিমশিম ক্রেতা। বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান তাদের। সাধারণ মানুষ যাতে আমরা দুবেলা 2 মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, সরকার জন্য সেই ব্যবস্থা করে, এটা আমার জোর দাবি। ওই ক্রাইসিসটা কোত্থেকে হচ্ছে, কারা এটা সিন্ডিকেট করতেছে, ওটা একটু খুঁজে বের করেন, তাহলে হবে ইনশাল্লাহ। রাজধানীর বাজারে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু এবং খাসির মাংস। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকার বাইরেও সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। চাহিদা মতো তেল পাচ্ছেন না গ্রাহক, ফলে বেড়েছে দামও। ব্যবসায়ীরা বলছেন, অপ্রচলিত পণ্য কেনার শর্ত মানলেই সামান্য তেল দিচ্ছে পরিবেশকরা। নভেম্বরের শুরু থেকে বাজারে ভোজ্য তেলের অস্থিরতা শুরু হয়। বাজার থেকে উধাও হতে থাকে বোতলজাত সয়াবিন তেল, বাড়তে থাকে খোলা তেলের দরও। ব্যবসায়ীদের দাবির মুখে শতভাগ প্রত্যাহার করা হয়েছে আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অগ্রিম আয়কর। ভ্যাট 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে। পাশাপাশি প্রতি লিটারে তেলের দাম বাড়ানো হয়েছে 8 টাকা। এরপরও সরবরাহ সংকট কাটেনি। শুক্রবার রংপুরে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট। 2-1টি দোকানে পাওয়া গেলেও দাম রাখা হচ্ছে বেশি। খোলা সয়াবিন কিনতে বাড়তি গুনতে হচ্ছে 10 থেকে 15 টাকা। বাড়ানো হয়েছে সরিষার তেলের দামও। খুঁজতে হয়েছে অনেক, যে দোকানে যাই সেই দোকানে কলে নাই, এখন পাওয়া যাচ্ছে না, দামও বেশি।
ব্যবসায়ীদের দাবি, চাহিদা দিয়েও পাওয়া যাচ্ছে না তেল। 2-1 কার্টুন তেল দিলেও শর্ত জুড়ে দিচ্ছে পরিবেশকরা। 1 কার্টুন 2 কার্টুন করে দিচ্ছে, ওটা হাতে হাতে শেষ হয়ে যাচ্ছে। 1 কার্টুন বা হয়তো দিচ্ছে, ওগুলোর সঙ্গে আবার চা পাতা দিচ্ছে, পোলার চাল দিচ্ছে, তিল তেলও এরকম। আমাদের যেগুলো আইটেম চলে না ওগুলো আমাদের নিতে হচ্ছে। চট্টগ্রামের কাজিরদেউরি বাজার ঘুরেও দেখা গেছে সয়াবিন তেলের সংকট। এখানেও তেলের সাথে অন্য পণ্য কেনার শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। তেল নিতে হইবে একটা, চাল নিতে হইবে 5টা, সরষের তেল নিতে হইবে আপনার 3টে। এগুলো তো আপনারা জীবনে বেচা যাবে না। 8 টাকা বাড়ার পরেও তো চাহিদা অনুপাতে মাল দেওয়া হচ্ছে না। নতুন দাম নির্ধারণ হলেও আন্তর্জাতিক বাজারে বুকিং রেট ও ডলারের দামকে বাজারে অস্থিরতার জন্য দায়ী করছেন ব্যবসায়ীরা। মিল মালিক কর্তৃক তাদের সাথে সরকারের যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেটির উপর ভিত্তি করে তিনারা যেন সেই পণ্যটি স্বাভাবিক সরবরাহ রাখেন। নৈরাজ্য ঠেকাতে বাজারে নিয়মিত তদারকির দাবি ক্রেতাদের। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর উত্তরায় লাভলিন নামে একটি রেস্তোরাঁ আগুন লেগেছে, যেটি সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম এবং আমরা সেখানে আমাদের সহকর্মীর মাধ্যমে খোঁজও নিচ্ছিলাম। আবারও সেই ঘটনাস্থলে যেতে চাই বিস্তারিত জানাতে। আমাদের সাথে সহকর্মী ইকবাল অনেক যুক্ত হচ্ছেন এবারে। ইকবাল, আগুন নিয়ন্ত্রণে এসেছিল সেটি আমাদের সহকর্মী বলেছিল, কিন্তু পুরোপুরি আসেনি। এখন কি পুরোপুরি এসেছে কিনা সেটি জানবো, আর এখনো কেউ আটকা আছে কিনা, তাদের উদ্ধারের কি ব্যবস্থা করা গেছে? রঞ্জন যেমন বলছিলেন যে হচ্ছে রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টরের লাভলিন রেস্তোরাঁয় সকাল 10:15টার দিকে একটি আগুনের ঘটনা ঘটে। সেখানে কিন্তু প্রায় ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 4 ঘন্টার চেষ্টায় কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে এসেছে। এইখান থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে কিন্তু 7 জনকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে 2 জন কিন্তু মারা গিয়েছেন। এখন কিন্তু যেহেতু আগুনটি নিয়ন্ত্রণে এসেছে, বাকি যে নির্বাপনের যে পুঙ্খানুপুঙ্খানুভাবে যে নিয়ন্ত্রণটি আসে সেটার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কাজ করছে। আর এই ভবনটিতে বেশ কিছু হচ্ছে শোরুম ছিল এবং জিমনেশিয়াম ছিল, বিউটি পার্লার ছিল। সেগুলোতে এখন পর্যন্ত কোনো লোক আটকে আছে কিনা সেসব বিষয়েও কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে খোঁজা হচ্ছে যে এখন পর্যন্ত কী রকম ভিতরে যদি কোনো নিখোঁজ ব্যক্তি থাকেন তাকেও কিন্তু খোঁজার জন্য ফায়ার সার্ভিস কাজ করছে। আমরা যদি একটু দেখাই যে ফায়ার সার্ভিসের ভিতরে যে পুরোপুরি নির্বাপনের জন্য যে প্রক্রিয়াটি রয়েছে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু এখনও প্রতিটি ফ্লোরে কিন্তু পানি দেয়া হচ্ছে, যাতে হচ্ছে এখন পর্যন্ত যাতে কোনো অংশে যাতে আগুনের লেলিহান শিখা না থাকে সেজন্য কিন্তু কাজগুলো করছে। আর এখানে কিন্তু আমি যদি একটু তথ্য দিয়ে রাখি, এখানে যে স্থানীয়রা রয়েছেন যারা শুরু থেকেই এই ভবনটিতে আগুনের সূত্রপাত হওয়ার পর থেকেই কাজ করছিলেন, তারা যেমনটি জানিয়েছেন যে এখানে কিন্তু প্রাথমিকভাবে তারা ধারণা করছেন গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণেই কিন্তু এই আগুনের সূত্রপাত হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু প্রায় 7 জনকে উদ্ধার করেছে, তার মধ্যে 2 জন কিন্তু মারা গিয়েছেন। এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে এই আগুনটা কিভাবে লেগেছিল। আপনারা তো এই এলাকাটিতে সকাল থেকেই ছিলেন, আগুনটি কিভাবে লেগেছিল বা আপনারা কি দেখেছেন এই সময়? জি, আমি প্রথম থেকে ছিলাম না, আমরা জমজমে ট্রাফিক দায়িত্বরত ছিলাম। ওইখানের সার্জেন আমাদের বললো যে 12-13 মোড়ে আগুন লাগছে। ওইখানে আমরা সাথে চলে আসি। প্রায় আপনার 20 কি দেখেছেন, কতজনকে উদ্ধার করেছেন আপনারা এবং কি ক্ষতি হয়েছে বা কোনো কিছু? আসার পরে সামনের সাইডে প্রচুর আগুনের ধোঁয়া ছিল, পিছনের সাইডেও ছিল। আমরা সামনের সাইডে ঢুকতে পারছিলাম না, ফায়ার সার্ভিসের লোক ঢোকার ট্রাই করছিল। আমরা পিছনের সাইডে গেছিলাম। পিছনের সাইডে যাওয়ার পরে পিছনের সাইডে আপনার প্রথমত একটা গ্লাসে জানালায় গ্লাস করা, তারপর আবার আপনার গিল করা, তারপর আবার ভিতরে আবার 5 জনকে আপনারা উদ্ধার করেছেন, তার মধ্যে কয়জনকে মারা যাওয়া দেখেছেন? 4 তলায় থেকে উদ্ধার করা হয়েছে 6 জন, আর 3 তলায় থেকে উদ্ধার করা হয়েছে 3 জন। 3 জনের ভিতর থেকে 2 জন মারা গেছিল, আর 1 জনকে উদ্ধার করা হয়েছে। আর এখন পর্যন্ত ভিতরে লোকজন আছে কিনা আপনারা? এখন পর্যন্ত সঠিক আমরা নিউজ বলতে পারতেছি না, আমরা পিছন সাইডে ছিলাম তো, যার কারণে সামনের সাইডের কোনো নিউজ দিতে পারতেছি না। আর সঠিক এক্স্যাক্টলি যে কতজন আহত আর কতজন নিহত এটা আমরা সঠিকভাবে বলতে পারি। ধন্যবাদ আপনাকে। তো রঞ্জন, যেমনটি শুনছিলেন যে স্থানীয়রা জানাচ্ছিলেন যে এখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় 2-3টি ফ্লোর থেকে কয়েকজনকে তারা উদ্ধার করেছেন এবং এখন পর্যন্ত যেহেতু ফায়ার সার্ভিস এই অগ্নি নির্বাপনের জন্য পুরোপুরি কাজ করে যাচ্ছে, নির্বাপন শেষ হলেও একটি তদন্ত কমিটি গঠন হতে পারে। তদন্ত কমিটি গঠন হওয়ার পর কিভাবে আগুন লেগেছিল ফায়ার সার্ভিসের কাছ থেকে আসলে আনুষ্ঠানিকভাবে জানা যাবে আসলে পরিস্থিতি। এবং আপনার মাধ্যমে যেটি জানলাম যে 2 জন মারা গেছে এখন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আরো খবর নেব আমি। সরকার পতনের আন্দোলনে একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মা বাবা, পরিবারের সবাই শোকে পাথর। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে এইচএসসি পরীক্ষার্থী সুহার্দ ঢাকায় এসেছিলেন মায়ের সাথে দেখা করতে।
খালাতো ভাইয়ের সাথে আন্দোলনে যোগ দিলে মাথায় গুলি লাগে তার। এরপর আর ফেরা হয়নি মায়ের কোলে। এইচএসসি পরীক্ষার্থী ছিলেন শেখ শাহরিয়ার বিন মতিন সুহার্দ। পরীক্ষা চলাকালীন বন্ধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে ঢাকায় মার কাছে বেড়াতে এসেছিলেন। 18 জুলাই বিকেল 5টায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া খালাতো ভাইয়ের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিলে হঠাৎই একটি গুলি ডান চোখের পাশ দিয়ে মাথায় ঢুকে যায়। ঢাকা মেডিকেলে নেওয়া হলে বাঁচানো সম্ভব হয়নি বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান সুহার্দকে। ছেলেকে হারিয়ে দিশেহারা মা মমতাজ বেগম। কেউ কারো পাশে দাঁড়ানোর মতো নাই। আমি হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বিচার চাচ্ছি। শোকে পাথর বাবা আব্দুল মতিনও। আমি চাই না এই দেশে আর কোনো মা বাপ তার বুকের সন্তান এভাবে কেড়ে নেওক, এটা আমি চাই না। সুহার্দের অকাল মৃত্যু মেনে নিতে পারছে না স্বজনরাও। পরীক্ষা তো দিলই, পরীক্ষা দিলে রেজাল্টও বাইরেলো, সে তো নেই। আমাদের সংসারে বাতিল চলেছে, এক প্রদীপ নিভে গেছে। বেদনার হাহাকারের মধ্যে আছি। আমাদের একমাত্র ছেলে বাড়িটা এরকম শূন্য করে চলে গেছে। নিহতের পরিবারের দাবি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ডিবিসি নিউজ ডেস্ক। বর্তমান সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকারীদের বিচার করতে না পারা। এমন মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে খুলনা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জুলাই বিপ্লবে খুলনা বিভাগের নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি। এ সময় খুলনা বিভাগের 10 জেলার 78টি শহীদ পরিবারের মাঝে 58টি পরিবারকে 5 লাখ টাকা করে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়, যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে। উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা গেল কয়েকদিনের তুলনায় কিছুটা বেড়েছে। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.8 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 97%। ঠান্ডার হিমেল হাওয়া বইছে জেলা জুড়ে। হালকা কুয়াশায় ঢাকা পড়ছে পথঘাট। বেলা গড়িয়ে বিকেল হতেই শীতের তীব্রতা অনুভূত হয়। সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার দেখা মেলে। এই শীতে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক শিশুরা। হিমালয় থেকে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে আরও। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv, আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।